মেয়েটার বীর্য বাড়িতে। গোপন কথা বাইরে পোস্ট করা যাবে না। পরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। আপনি করতেছেন, আপনি আমাকে বলেন। মেয়েটার বীর্য বাড়িতে, বীর্যটা রাখছি। কি কি সংগ্রহ করছেন? ওটা ভেজালি সব, আপনাকে বললাম, ওদেরকে বললাম আমাকে দুটো ভেজালি সব মাছ বেটি, ভেজালি সব ব্যবহার করছি। আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। একটি সাধারণ হত্যাকাণ্ডকে যখন প্রশাসন খুব সাধারণ ও চটজলদি সমাধান হিসেবে উপস্থাপন করে, অথচ চারপাশের প্রতিটি প্রত্যক্ষ প্রমাণ ঠিক উল্টো কথা বলে, তখনই শুরু হয় এক গভীর অন্ধকারের খেলা। রংপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যের মর্মান্তিক হত্যাকাণ্ডে ঠিক কী ঘটেছিল সেদিন, পুলিশ যে বয়ান সামনে এনেছে, ময়নাতদন্তের ফরেনসিক রিপোর্ট কেন তাকে সরাসরি নাকচ করে দিল, খোদ ডিবি কর্মকর্তার শার্ট আর আসামির শার্ট কিভাবে হুবহু এক হয়ে গেল, আর সবচেয়ে বড় চমক, পুলিশ যখন লাশ উদ্ধার করছিল তখন প্রধান আসামির কিভাবে ঘটনাস্থলের গলিতে নির্বিকারভাবে হেঁটে বেড়াচ্ছিল। সিসিটিভির এই একটি ফুটেজে কি বদলে গেল পুরো ঘটনার হিসেব নিকেশ? তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। অনেক সহজ সরল লাইফ লিড করে, আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। উনি যে ঠান্ডা স্বভাবের মানুষ, উনি যে নিরহ মানুষ, ওনার যে শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেই পারি। বাংলা ভাইরাল 24-এ আজ আমরা তুলে ধরব রংপুরের সেই লোমহর্ষক 4 খুনের পেছনের এমন সব অকাট্য অসঙ্গতি আর চেপে রাখা তথ্য, যা জানলে শিউরে উঠবে আপনার বিবেক। সাজানো নাটক নাকি ক্ষমতার আড়ালে আসল অপরাধীদের রক্ষা করার চেষ্টা? চলুন এক এক করে উন্মোচন করি প্রতিটি ধোঁয়াশা। ঘটনার পরপরই রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে একটি বিবরণ তুলে ধরা হয়। পুলিশ কমিশনার দাবি করেছিলেন, নিহতদের ওপর নৃশংস শারীরিক নির্যাতন চালানো হয়েছে, এমনকি গণপতি চক্রবর্তীর মুখের চল পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, পুলিশ মুখমণ্ডলে কোনো তীব্র রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল। কিন্তু সত্য কি চাপা থাকে? চিকিৎসকদের চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসতেই পুরো তদন্ত প্রক্রিয়ার মুখে বড়সড় চড় এসে পড়ে। ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবুল কুমার বিশ্বাস অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, নিহতদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ঠিকই, কিন্তু কারোরই চল ভাঙার কোনো প্রমাণ মেলেনি। এমনকি রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের যে তত্ত্ব পুলিশ দিয়েছিল, ফরেনসিক রিপোর্টে তা পুরোপুরি নাকচ করা হয়েছে। চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, লাশ পচে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার কারণেই মুখমণ্ডলে বিকৃতি তৈরি হয়েছিল, কোনো অ্যাসিডের কারণে নয়। এখন প্রশ্ন হলো, যেখানে লাশের সুরতহাল ও ময়নাতদন্তে কোনো চোয়াল ভাঙা বা অ্যাসিডের আলামত পাওয়া গেল না, সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা শুরুতেই কেন এমন একটি মন গড়া গল্প গণমাধ্যমে ছড়িয়ে দিলেন? তদন্তকে কি শুরু থেকেই কোনো নির্দিষ্ট ছকে বাঁধার চেষ্টা করা হচ্ছিল? অধিকতর নিশ্চিত হতে নমুনা সিআইডি ল্যাবে পাঠানো হলেও পুলিশের প্রথম ধাক্কাতেই তৈরি হয়েছে চরম আস্থার সংকট। রংপুরের এই ঘটনায় যে বিষয়টি সারা দেশের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে তা হলো শার্ট বিতর্ক। গ্রেপ্তারের পর যখন প্রধান অভিযুক্ত সিদ্ধার্থ দাসকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়, তখন পুরো দেশ অবাক হয়ে দেখল, জেলার ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তীর গায়ে যে প্রিন্ট ও ডিজাইনের শার্ট ছিল, ঠিক হুবহু একই শার্ট পরে দাঁড়িয়ে আছে আসামি সিদ্ধার্থ দাস। এই দৃশ্য দেখে যে কারোর মনে প্রশ্ন জাগবে, এটা কিভাবে সম্ভব? খোদ আসামির বাবা বিনয় দাস ক্যামেরার সামনে সরাসরি জানিয়েছেন, তিনি যখন নিজের ছেলেকে নিজ হাতে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন, তখন সিদ্ধার্থের গায়ে ছিল কেবল একটি সাধারণ ঘিয়া রঙের গেঞ্জি। তাহলে পুলিশের হেফাজতে যাওয়ার পর কিভাবে এক উচ্চপদস্থ ডিবি কর্মকর্তার গায়ের হুবহু একই শার্ট আসামির গায়ে উঠল? যদিও ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী একে নিছক কাকতালীয় বলে দাবি করেছেন, তার যুক্তি, এটি আলম ব্র্যান্ডের সাধারণ একটি শার্ট, যা দেশের হাজার হাজার মানুষের গায়ে থাকতে পারে। তিনি মেটা ডাটাযুক্ত ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছেন বিষয়টি পরিকল্পিত নয়। কিন্তু সাধারণ মানুষ ও অপরাধ বিশ্লেষকদের প্রশ্ন, যে হেফাজতে একজন আসামির পোশাক পর্যন্ত বদলে যায়, সেই হেফাজতের তদন্ত কতটুকু নিরপেক্ষ ও স্বচ্ছ? এই একটি শার্ট যেন পুরো তদন্তের বিশ্বাসযোগ্যতার উপর এক বিশাল কালো মেঘের জন্ম দিয়েছে। এবার আসা যাক
অপরাধের সময়কাল ও ঘটনাস্থলের ভৌতিক পরিস্থিতির দিকে। পুলিশের দাবি ছিল 20 আগস্ট রাতে আসামিরা গণপতি চক্রবর্তী সহ 4 জনকে হত্যা করে। এরপর নাকি তারা অত্যন্ত শান্ত মাথায় সেই রক্তাক্ত বাড়িতেই গোসল করে এবং পরদিন 21 আগস্ট জুমার নামাজের সময় স্বর্ণালংকার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিশাল অমিল। সিদ্ধার্থের বন্ধু সীমান্তের মা এবং সিদ্ধার্থের বাবার বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার রাতের সিদ্ধার্থের গতিবিধি ছিল একেবারেই ভিন্ন। সে রাত 11:30 পর্যন্ত স্বাভাবিকভাবেই বাইরে ছিল এবং পরে অন্যত্র অবস্থান করছিল। পুলিশের দেওয়া সময়ের সাথে পারিবারিক সাক্ষ্যের এই বিশাল ফারাক কেন? তার চেয়েও বড় রহস্য, ঘটনার রাতে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। কোনো শর্ট সার্কিট বা লোডশেডিং নয়। ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমার স্পষ্ট জানিয়েছেন, বৈদ্যুতিক খুঁটি থেকে মেইন লাইনের সংযোগ সুনির্দিষ্টভাবে হাত দিয়ে খুলে ফেলা হয়েছিল। অর্থাৎ খুনিরা অত্যন্ত পেশাদারভাবে পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন করে এই হত্যাকাণ্ড চালায়। অথচ পুলিশ দাবি করেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার বিষয়টি নাকি তাদের নজরেই আসেনি। 4টি তরতাজা প্রাণ চলে গেল, আর এমন একটি গুরুত্বপূর্ণ ক্লু তদন্তকারীদের চোখ এড়িয়ে গেল কিভাবে? সব রহস্যকে ছাড়িয়ে গেছে সিসিটিভি ক্যামেরার একটি অবিশ্বাস্য দৃশ্য, যে দৃশ্য প্রকাশ্যে আসার পর পুরো তদন্তের মোড় 180 ডিগ্রি ঘুরে গেছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, পুলিশ যখন শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে একের পর এক 4টি লাশ উদ্ধার করছিল, পুরো এলাকায় শত শত মানুষের আহাজারি আর পুলিশের সাইরেন বাজছিল। ঠিক সেই মুহূর্তে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ওই বাড়ির সামনের গলিতে অত্যন্ত স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল। তার চোখে মুখে কোনো ভয় নেই, পালানোর কোনো তাড়া নেই, কোনো অনুশোচনা নেই। ক্রিমিনোলজিস্ট বা অপরাধ বিশ্লেষকরা বলছেন, একজন সাধারণ অপরাধী 4 জনকে জবাই বা শ্বাসরোধ করে হত্যার পর কখনোই ঘটনাস্থলে এসে এভাবে পুলিশের সামনে বুক ফুলিয়ে ঘুরবে না। তাহলে এই দৃশ্যের আসল অর্থ কি? 1. সিদ্ধার্থ কি এতটাই পেশাদার খুনি যে 4 লাশ উদ্ধারের সময়ও তার মধ্যে কোনো ভয় কাজ করেনি? 2. নাকি সে স্রেফ একজন বলির পাঠা? আর 3. ঘটনার পেছনে কি অন্য কোনো শক্তিশালী সিন্ডিকেট বা কুশীলব কাজ করছে, যাদের বাঁচাতে সিদ্ধার্থের মতো কাউকে সামনে ঠেলে দেওয়া হলো আর আসল খুনিরা আড়ালেই রয়ে গেল? একটি স্পর্শকাতর পারিবারিক হত্যাকাণ্ডে যখন ফরেনসিক রিপোর্ট, প্রত্যক্ষদর্শীর বয়ান, সিসিটিভি ফুটেজ এবং পুলিশের বক্তব্য, এই 4টি উপাদানের মধ্যে চরম পরস্পর বিরোধী অবস্থান দেখা যায়, তখন সাধারণ মানুষের মনে ন্যায় বিচার নিয়ে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে? প্রথমত, এই বিশাল অসঙ্গতিগুলোর কারণে এই মামলার তদন্তভার হয়তো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই বা সিআইডির মতো বিশেষায়িত সংস্থার হাতে হস্তান্তর হতে পারে। একমাত্র স্বাধীন ও গভীর তদন্তই বের করে আনতে পারে ঘটনার আসল মোটিভ। এটা কি শুধুই চুরি ডাকাতি, নাকি জমিজমা ও পারিবারিকভাবে সাজানো কোনো গভীর ষড়যন্ত্র, নাকি পুলিশ তাদের বর্তমান সাজানো জবানবন্দিকেই আদালতে পেশ করে দায়িত্ব শেষ করবে? প্রিয় দর্শক, একটি নিরপরাধ পরিবারের 4 জন সদস্যের এমন করুণ পরিণতি মেনে নেওয়া যায় না। তবে তার চেয়েও বিপজ্জনক হলো যদি আসল অপরাধীরা ক্ষমতা আর প্রভাবের আড়ালে অধরা থেকে যায়। ময়নাতদন্তে চোয়াল না ভাঙার প্রমাণ, আসামির গায়ে ডিবি অফিসারের শার্ট, পরিকল্পিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আর সিসিটিভিতে লাশের সামনে আসামির নির্লিপ্ত পায়চারি, এই সবগুলোকে আপনি কি শুধুই কাকতালীয় বলে মনে করেন? পুলিশের এই বিতর্কিত তদন্ত নিয়ে আপনার সুচিন্তিত মতামত কি? আপনি কি মনে করেন এই মামলার সঠিক তদন্তের জন্য পিবিআই বা সিআইডিকে দায়িত্ব দেওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটি শেয়ার করুন। দেশ জুড়ে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সব অপরাধের ভেতরের খবর ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাঞ্চল্যকর প্রতিবেদনে। সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।